আমন্ত্রণ করোনা নিউজলাইনে আপনাদের সাথে আছি আমি শাহনাজ শাহরিয়ার। আজকে আমাদের আলোচনার বিষয় সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের বাস্তবতা। এ নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন অধ্যাপক ডাক্তার এম এ ফয়েজ, মেডিসিন ও ইনফেকশাস ডিজিজ বিশেষজ্ঞ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, সাবেক মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর। ডাক্তার অধ্যাপক এম এ ফয়েজ, চ্যানেল 24 স্টুডিও থেকে প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। যে ব্যাপারটি আপনার কাছে জানতে চাচ্ছি যে বাংলাদেশের করোনার প্রথম ঢেউ শেষ হয়ে গেছে কিনা এবং আর দ্বিতীয় ঢেউ আদৌ শুরু হয়েছে কিনা, করোনার সংক্রমণটা এখন ঠিক কোন পর্যায়ে আছে বাংলাদেশে? দেখুন, আমাদের দেশে বাংলাদেশে যে সংক্রমণের যেরকম অবস্থা, তাতে করে ইউরোপের তুলনায় যেখানে অনেক বেশি শিকড় মানে উচ্চতা যেরকম হয়েছিল, আমাদের এখানে তো এরকম হয়নি। না হওয়ার কারণে আমরা তো যেটা দেখলাম, একটা চলমান সংক্রমণ আছে। এখন আমাদের দেশে তো কমিউনিটি সংক্রমণ চলছে, হঠাৎ করে তো কমেনি। আজ প্রথম শুরুর যে সংক্রমণের যেরকম স্তর, তাতে করে আমাদের তো এরকম হয়নি যে আমরা যা পরীক্ষা করতেছি তাতে করে একেবারে 100 পরীক্ষা করছি 5টা বা 2টা পাওয়া যাচ্ছে পজিটিভ, এরকম তো না। আমাদের তো এখনো গড়ে 18 ভাগ পজিটিভ ছিল, এখন তো গড়ে এখনো 10 ভাগ পজিটিভ। তাতে আমাদের তো এখনো কমে গেছে বলার সুযোগ আসেনি। আমরা যা সীমিত পরীক্ষা করতেছি তাতে করে এটা এখনো বলার মতো পরিবেশ সৃষ্টি হয় নাই। তথ্য উপত্য আমাদের কাছে নেই যা দিয়ে বলতে পারবো আমাদের প্রথম সংক্রমণ শেষ হয়ে গেছে। এটা বলার সময় এখনো আসেনি। কাজেই এখন ভবিষ্যতে যদি আবারও বাড়ে, তাহলে এটা একই সংক্রমণের আরেকটা ধাপ হবে। এটা ইউরোপে যেখানে সংক্রমণের হার একেবারে কমে গেছিল, অনেক দেশ আছে তাদের একেবারে বলা যায় 100 পরীক্ষা করলে 1টা 2টা পজিটিভ পেত। তখন তাদের আবার পরবর্তীতে অন্যান্য সামাজিক কর্মকাণ্ড যখন শুরু হলো, অর্থনৈতিক কর্মকাণ্ড যখন শুরু হলো, তখন তাদের মধ্যে রোগীর সংখ্যা বাড়ছে। তখন ওরা এটাকে দ্বিতীয় ঢেউ বলছে, কারণ প্রথমবার ওরা অনেকটা নিয়ন্ত্রণ করে ফেলছে। আমরা তো আসলে ওই পর্যায়ে আমরা পৌঁছেনি। এক্ষেত্রে যেটি জানতে চাচ্ছি যে আমাদের দেশের সংক্রমণের যে পরিমাপক পরিসংখ্যান বা ডেটা, সেটি কি আমাদের পর্যাপ্ত রয়েছে কিনা, বা পরিমাপকটা কি আমাদের দেশে যে পরিমাপক করা হয় সেটি কি অথেন্টিক কিনা? আসলে এই যে আমরা পরীক্ষা করি এবং পরীক্ষার রিপোর্ট দিই, এটা পরীক্ষা করে রিপোর্ট দেওয়ার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা নিয়ম আছে, যেটাকে নজরদারি নিয়ম বলা হয় আর কি, সার্ভিলেন্স সিস্টেম। ওই সার্ভিলেন্স সিস্টেমের মধ্যে কিন্তু ওরা কিন্তু এই গত মাসেই, অগাস্ট মাসেই 7 তারিখে ওরা কিন্তু এটাকে নতুন করে ওরা বলেছে যে কোথায় কোথায় পরীক্ষা করবেন, কি কি পরীক্ষা করবেন, কোথায় কোথায় পরীক্ষা করবেন। আপনি এটা তো সংক্রমণটা তো কমিউনিটিতে পরীক্ষা করতে হবে, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পরীক্ষা করতে হবে, হাসপাতালে পরীক্ষা করতে হবে, বদ্ধ সেটিংস যেগুলো আছে, স্কুল বা যেরকম জেলখানা বা আমাদের যেখানে যদি হোম থাকে, এবং স্বাস্থ্য সেবা সম্পর্কিত যেমন COVID-19 যারা কাজ করছেন তাদের দেখতে হবে। এবং কতগুলো সেন্টিনেল সাইট বলে, ওগুলো থেকে নিয়ে তাৎক্ষণিক কেস রিপোর্টিং, যেটা আমরা এখন করতেছি, এটা তাৎক্ষণিক কেস রিপোর্টিং। তারপরে সংস্পর্শে যারা আসে তাদের রিপোর্টিং করতে হয়, যেটা কন্ট্যাক্টের মাধ্যমে। তারপরে এই যে ভাইরোলজিক্যাল নজরদারি, যেটা আমরা তাৎক্ষণিক রিপোর্ট করছি, এবং গুচ্ছ নজরদারি, ক্লাস্টার বলে, এগুলি করার কথা। মৃত্যুর নজরদারি, এখানে আমরা হাসপাতালে কিছুটা করছি, কিন্তু আমাদের কমিউনিটির কথা তো আমরা অনেক সময় জানি না। এবং সেরোলজিক্যাল নজরদারি, অর্থাৎ ওই যে বিভিন্ন রকমের সেরোলজি, অ্যান্টিজেন বা অ্যান্টিবডি বেস, এগুলো যদি সবগুলি মিলিয়ে করতে পারি, তাহলে আমরা বলতে পারবো আমাদের আসলে সার্বিকভাবে তথ্যগুলো মানে যথাযথভাবে আমরা পাচ্ছি। এখন আমরা পাচ্ছি, আমরা ল্যাবরেটরি 103টা বা 105টা ল্যাবরেটরি থেকে তথ্য পাচ্ছি। ওই ল্যাবরেটরিতে এতগুলি টেস্ট করলাম, তার মধ্যে আমাদের 1013 টেস্ট করতেছি, আমাদের কয়েক হাজার পজিটিভ আসতেছে, যেমন আজকেও আমাদের 1500-1300 মতো পজিটিভ আসছে। এইগুলি দিয়ে আসলে আমাদের ব্যাপক নজরদারি ছাড়া আমাদেরকে আসলে আমাদের যে বললাম যে নজরদারির যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে নিয়ম আছে, ওই নিয়ম আমাদের মনে হয় করা দরকার। না করলে আমাদের আসলে সংক্রমণের যে বিভিন্ন গতি প্রকৃতি, বিভিন্ন স্তরে, বিভিন্ন স্থানে, বিভিন্ন বয়সে
উঁচু ঝুঁকিপূর্ণ, কম ঝুঁকিপূর্ণ। করোনা সংক্রমণ রোধে সাধারণ জনগণকে কিভাবে সম্পৃক্ত করা যায়? আমাদের দেশের সাধারণ জনগণ কিন্তু এখনো স্বাস্থ্যবিধি মানার বিষয়ে ততটা সচেতন নয়। দেখুন, এই যে কোভিড-19 এটা থেকে সংক্রমণ, এই ধরনের আরো অসংখ্য জনস্বাস্থ্য বিষয়ক যে সমস্যাগুলি আছে, এই সমস্যাগুলি আসলে সমাধানের অন্যতম পথ হচ্ছে জনসাধারণকে সাথে নেওয়া। তো জনসাধারণকে সাথে নিয়ে নেওয়ার অর্থ হচ্ছে ওনাদেরকে সম্পৃক্ত করা। এটা ওনাদেরকে জ্ঞান দিয়ে তাদের ক্ষমতায়ন করতে হবে। এই ক্ষমতায়ন করার একটা পদ্ধতি আছে। পদ্ধতি মানে এক একটা দেশ, এক একটা সামাজিক অবস্থান থেকে একটা নৃতাত্ত্বিক তথ্যের ভিত্তিতে মানুষ কিভাবে বললে, কিভাবে এই তথ্যগুলো তাদেরকে প্রদান করলে ওনারা গ্রহণ করবেন, ওইটা বিবেচনায় নিয়ে আমরা যদি আগাই তাহলে দেখবেন এটা এই সংক্রমণের নিয়ন্ত্রণের যেসব পদ্ধতিগুলি আছে, আপনি বলেন এই যে সামাজিক দূরত্ব বা শারীরিক দূরত্ব বলি, হাত ধোয়ার কথা বলি, বা কাশি শিষ্টাচার বলি, বাসায় থাকার জন্য কথা বলি, মাস্ক পরা বলি, এগুলো সব অনুসরণ করবে জনসাধারণ যখন তারা বুঝতে পারবেন যে এটা তাদের জন্য করতে হবে। এটা হচ্ছে আসলে ক্ষমতায়ন। এই জনসাধারণকে একসাথে নেওয়ার বিকল্প কোনো কিছু নেই। আমাদেরকে আসলে অনেক বেশি কথা না বলে যেগুলো করে খুব গুরুত্বপূর্ণ চুম্বক অংশ, এই যে কেউ বলেন যে আপনি ঘরের মধ্যে থাকবেন বা আপনি আবদ্ধ করে থাকবেন না, আপনি জনসমাগমে যাবেন না, আপনি এই কাশি শিষ্টাচার মানেন, আপনি অবশ্যই যথাযথভাবে মাস্ক পরিধান করেন, এই কথাগুলো যদি আমরা খুব গুরুত্ব সহকারে বারবার তাদেরকে বলি এবং তাদের মাধ্যমে আমরা যদি প্রচার করতে পারি তাহলে জনসাধারণ অংশগ্রহণ করবেন। এবং আমাদের দেশে আমি আজকেও শুনলাম যে এটা আমেরিকান একটা ইউনিভার্সিটি বিভিন্ন দেশে অনেক দেশে তথ্য নিয়েছে, বাংলাদেশও তার মধ্যে আছে। ওখানে বলছে জনসাধারণ কিন্তু বুঝেন এগুলি করতে হবে, যে বুঝেন প্রায় 60% অধিক মানুষ বুঝেন যে এগুলি করতে হবে, কিন্তু দেখা গেছে তার অর্ধেক মাত্র এটা অনুসরণ করেন। কাজে অনুসরণ করেন অথচ ওনারা জানেন অথচ অনুসরণ করেন না, এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কাজে ওনাদেরকে আমরা তাহলে বলার মধ্যে বা বোঝানোর মধ্যে কোনো এক জায়গায় আমাদের মানে ভুল হচ্ছে। জনসাধারণ যেভাবে বললে বুঝেন আমরা ওইভাবে বুঝতে পারছি না। আমরা কি টেলিভিশনের কথাগুলি ওনারা বেশি অনুসরণ করেন, পত্রিকার কথাগুলো অনুসরণ করেন, সোশ্যাল মিডিয়াগুলো অনুসরণ করেন, নাকি ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে করেন? আমাদের দেশে কিন্তু অনেক ভালো ভালো প্রোগ্রাম আছে যেখানে জনসাধারণের সাথে এই স্বাস্থ্যকর্মীদের, মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের, একেবারে প্রাথমিক প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের যোগাযোগ হয়। এই ওদের মাধ্যমে যদি আমরা এই চুম্বক তথ্যগুলো যদি দিতে পারি, এটা উঠোন বৈঠক বলি, ব্যক্তিগত যোগাযোগ বলি, বা এটা গ্রুপ মধ্যে বলি, তাহলে তাদের কথাগুলো যদি আমরা তাদেরকে বোঝাতে পারি তাহলে এটা তো জনসাধারণের সমস্যা, সবার সমস্যা, আমার আপনার সবার সমস্যা। এটা যদি অন্যরা অনুধাবন করাতে ওনাদেরকে পারি জি, তাহলেই বুঝতে তাদের পেরেছি। তার মানে ক্ষমতায়ন হবে। সঠিক উপায় বা মাধ্যমে জনগণকে স্বাস্থ্যবিধি মানার বিষয়টি জানাতে হবে। আরেকটি ব্যাপারে জানতে চাচ্ছি যে সম্প্রতি সরকার অ্যান্টিজেন টেস্টের অনুমতি দিয়েছে, কিন্তু এখনও এই টেস্টের কার্যক্রম বাস্তবে আমরা দেখতে পাচ্ছি না। সমস্যাটা আসলে কোথায়? স্বাস্থ্য অধিদপ্তরের একজন সাবেক মহাপরিচালক হিসেবে সরকার একটি সিদ্ধান্ত বাস্তবায়নে কেন এত ধীরগতি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। আসলে এই যে পরীক্ষাটা এখন যে পরীক্ষাটা করছি করা হচ্ছে যে 100টার অধিক ল্যাবে, এটা তো RT-PCR। আসলে এটা তো একটা নতুন পরীক্ষা, এটা তো একেবারে এগুলো আসলে বিজ্ঞান অত্যন্ত দ্রুত উন্নতি হয়েছে বলে এটাকে আমি অন্যভাবে বলি। যেমন বিজ্ঞান এত দ্রুত আগিয়েছে, কিন্তু স্বাস্থ্য প্রফেশনালরা কিন্তু একেবারে সবাই মিলে কিন্তু এই বিজ্ঞানের দ্রুততার সাথেই কিন্তু আগিয়েছে বলেই এই RT-PCR এটা দ্রুত সম্প্রসারণ করার মতো করা হলো। এবং একই সাথে এই নতুন টেস্ট যেটা বললেন না, অ্যান্টিজেনটা হচ্ছে এটা দিয়েও এই ভাইরাসের অংশবিশেষ এটা দেখা যাবে। এটা কিন্তু RT-PCR করতে যেমন আপনার অনেক সময় লাগে, 24 ঘন্টা লেগে যায় রিপোর্ট পেতে, বা আরো বেশি লেগে যায়, কিন্তু অ্যান্টিজেন যদি টেস্ট করা যায় এটা আরো অনেক দ্রুত করা যাবে, 15 মিনিটে করা যাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু গত 2 দিন আগেই কিন্তু মাত্র রিকমেন্ড করেছে। কাজে এখন এই যে টেস্টটা রিকমেন্ড করেছে বাংলাদেশ সরকারও এটা কিন্তু তাদের যে ল্যাবরেটরি সম্পর্কিত যে কমিটি আছে এই কমিটিও কিন্তু রিকমেন্ড করেছে। আমরা কিন্তু চাইবো যে এটা দ্রুত এটা ব্যাপক আকারে সবার মধ্যেই, যে সরকারি হাসপাতাল প্রান্তিক পর্যায়ে এটাকে উপজেলা পর্যায়ে যদি এগুলি ছড়িয়ে দেওয়া যায় এবং এটা খুব দ্রুত যদি করা যায়, আপনি ঠিকই বলেছেন, তাহলে হবে কি এখন আমরা 10,000 15,000 টেস্ট করতেছি, এখন 1,000 1,400 1,500 রোগী পাচ্ছি। আইপিসি কার্যক্রম কেমন সঠিক ডিসিপ্লিনের বিশেষজ্ঞদের দিয়ে সেটি পরিচালিত হয় কিনা, কারণ সাধারণত আমাদের দেশে সেটি পরিচালিত হয় না, এবং পর্যাপ্ত লোকবল থাকে কিনা? আসলে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ
যাকে ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল বা আইপিসি বলা হয়। এটা কিন্তু একটা কাজ না, এটা অনেকগুলো ছোট ছোট কাজের সমাহার। যেমন আপনার হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা মৌলিক বিষয় আর কি, একেবারে একেবারে প্রাথমিক ফান্ডামেন্টাল মৌলিক বিষয়, যেখানে আপনি সব সময় চলমান পানি থাকবে, আপনার এই যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, হাসপাতালে বর্জ্য ব্যবস্থাপনা ভালো থাকবে, আপনার যে এই যে বিভিন্ন রকমের নিডল সিরিঞ্জ থাকে এগুলো খুব যথাযথভাবে এর বর্জ্য ব্যবস্থাপনা থাকবে। বিশেষ করে এখন যে সংক্রমণ হচ্ছে কোভিড-19, এই সময়ে যথাযথভাবে এই যে বিভিন্ন ধরনের ব্যক্তিগত সুরক্ষা জিনিসগুলো থাকবে, এবং ব্যক্তিগত সুরক্ষার জিনিসগুলোর মধ্যেই তো এই যে মাস্ক, গাউন ইত্যাদি জিনিসগুলো আছে, এগুলো যথাযথভাবে বর্জ্য ব্যবস্থাপনা অনুযায়ী হবে। এবং এটা একসাথে ছোট ছোট অনেকগুলো জিনিস, এগুলি কিন্তু কোনো একক ব্যক্তি করবেন না, এটা নেতৃত্বে থাকবে একটা কমিটি থাকবে। এখানে ইনফেকশন প্রিভেনশন, সংক্রামক নিয়ন্ত্রণ, আইপিসি নিয়ন্ত্রণের জন্য কমিটি থাকবে, দাঁতের চিকিৎসক থাকবেন, নার্স থাকবেন। এগুলো মূলত নার্সদের নেতৃত্বে থাকেন এই ইনফেকশন প্রিভেনশন। এবং এখানে ডাক্তার থাকবেন, আমাদের যারা ক্লিনার থাকেন ওনারা থাকবেন, আমাদের আইসিইউতে যারা থাকেন, এটা আপনার ফ্লোর পরিষ্কার করা থেকে শুরু করে যন্ত্রপাতি পরিষ্কার, নিডল পরিষ্কার, বৈদ্য ব্যবস্থাপনা সবকিছু মিলে এই যে আমাদের এখানে অনেক ফ্রন্ট লাইনে চলে আসছে, কথাটা হচ্ছে গাউন বা পিপি সম্বন্ধে চলে আসছে। একটা বিষয় নয়, কিন্তু অনেকগুলো ছোট ছোট জিনিস মিলে কিন্তু আইপিসি। এবং এটা বাংলাদেশে কিন্তু প্রায় 20 বছর ধরে কিন্তু এটা শুরু করেছিল, কিন্তু কোনো সময় এটা খুব গতিও পায় নাই, এবং এটা কোনো বাইরে খুব একটা এটা বড় করে প্রকাশও পায় নাই। এটা কোভিড-19 আমাদেরকে দেখিয়ে দিয়েছে এটা অত্যন্ত সাধারণ জিনিস, এটা অত্যাবশ্যক। আমরা তো বলি স্বাস্থ্যসেবার গুণগত সেবার মধ্যে কোয়ালিটি কেয়ারের এটা অবিচ্ছেদ্য অংশ। যথাযথ সংক্রমণ প্রতিরোধ নিয়ন্ত্রণ আইপিসি ব্যবস্থাটা হচ্ছে কোয়ালিটি কেয়ারের অবিচ্ছেদ্য অংশ। এটা পয়সা কম লাগে, কিন্তু এটার ফলাফল অনেক বেশি। দেখা গেছে যে এগুলো যদি করা হয় তাহলে অনেক সংক্রমণ কম হবে, অনেক অ্যান্টিবায়োটিক কম ব্যবহার করতে হবে, অনেক অর্থ সাশ্রয়ী প্রতিরোধ ব্যবস্থা। কাজে আমরা মনে করি এই সুযোগে আইপিসিটা অনেক জোরালোভাবে, অনেক বেগবান, বলবান করা দরকার, স্ট্রং করা দরকার। তার মানে আইপিসি কার্যক্রম করোনার সংকটকালে মোকাবিলায় আমাদের কি পর্যাপ্ত লোকবল এবং পর্যাপ্ত যন্ত্রপাতির যথেষ্ট অভাব আছে সেটি বলছেন? আমি বলছি আমাদের আসলে এখানে এখানে মাইন্ডসেটের বিষয় আছে। আমরা অনেক সময় ঔষধকে অনেক প্রাধান্য দিয়ে থাকি, প্রতিরোধ ব্যবস্থাকে অনেক প্রাধান্য দিই না। প্রতিরোধ ব্যবস্থাতে হাসপাতালও যে প্রতিরোধ ব্যবস্থা আছে সংক্রমণ না হওয়ার জন্য, এগুলি যে ছোট ছোট এত অবিচ্ছেদ্য অংশ, স্বাস্থ্য সেবার গুণগত সেবার অবিচ্ছেদ্য অংশ, এটা আমরা অনেক সময় এটাকে গুরুত্ব দিই না। এটা তো আসলে একাকারও বিষয় না, এটা হাসপাতাল পরিচালকের নেতৃত্বে যে কমিটিগুলি আছে, এই কমিটির সমস্ত সদস্য এখানে একসাথে, কিন্তু এটা দলগত কাজ। এখানে চিকিৎসকদের ভূমিকার সাথে আমাদের অন্যান্য টিমের সদস্যদের সবার সমান ভূমিকা আছে। এখানে কিন্তু কোনো স্পেশালিস্টের বড় ভূমিকা নাই, বরং সবার সমান ভূমিকা। নার্সের যেমন ভূমিকা, ক্লিনারের যেমন ভূমিকা, আমার ডাক্তারের যেমন ভূমিকা, ল্যাবরেটরি ওয়ার্কারের ভূমিকা, আইসিইউতে যারা, সবাই নেতৃত্ব দিতে হবে একজনকে, কিন্তু সবাইকেই অংশগ্রহণ করতে হবে, সবাইকে নিতে হবে, একসাথে নিতে হবে। ডাক্তার এম এ ফয়েজ, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের বাস্তবতা নিয়ে কথা বলছিলাম অধ্যাপক ডাক্তার এম এ ফয়েজের সাথে।